বউ ভাতের দিনে ডিভোর্স দিতে চান আপনারা আমাকে? পৃথিবীতে কাউকে এভাবে ডিভোর্স দিতে দেখেছেন? তোমার ঠিকা নিয়ম শিখতে হইব। আজকে বাড়ি ফিরা যাইবা, 3 মাসের মধ্যে ডিভোর্স লেটার পাওয়া যাইবা। আমার শাশুড়ি চেঁচিয়ে জবাব দিলেন, গতকাল আমার বিয়ে হয়েছে, পাশের থানাতেই আমার শ্বশুর বাড়ি। আমার হাজবেন্ড ব্যবসায়ী, শ্বশুর শাশুড়ি পছন্দ করে এনেছে আমাকে। গতকাল থেকে সবাই ভীষণ হাসি খুশি ছিল। আমার হাজবেন্ডও আমাকে ভালোই পছন্দ করেছে। ওনার নাম জাঙ্কুক, আমার নাম তে। কিছুক্ষণ আগের ঘটনা, আজকে বউ ভাতের অনুষ্ঠান চলছে আমার শ্বশুর বাড়িতে। লোকে লোকারণ্য বাড়ি, পুরো স্বর্গম। পার্লার থেকে মেয়েদেরকে ডেকে আনা হয়েছে সাজানোর জন্য। আমাকে সাজিয়েছে ওরাই। তারপর আমাকে ধীরে ধীরে আনা হচ্ছিল বউ ভাতের প্রোগ্রামে। আমার ননদ হাত ধরে নিয়ে আসছিল আমায় ঘর থেকে বাড়ির উঠোনের প্যান্ডেলের দিকে। আমার গায়ে নীল রঙের শাড়ি আর পায়ে বিয়ের হিল স্যান্ডেল। যখন আমাকে ঘরের সিঁড়ি দিয়ে নামানো হচ্ছিল, তখন শ্বশুর সিঁড়িতে দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছিলেন। আমার ননদ আমার বাম পাশের হাত চেপে ধরে রেখেছে, আর সিঁড়ির ডান পাশে দাঁড়িয়েছিলেন আমার শ্বশুর। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হিল জুতোই আমার শাড়ি আটকে পড়ে। আমি উল্টে পড়ে যাই সিঁড়ি থেকে। তখন ব্যালেন্স হারিয়ে আমিও পড়েছিলাম শ্বশুরের গায়ে। আমার ব্যালেন্সলেস ধাক্কায় শ্বশুরও সিঁড়ি থেকে পড়ে গেছেন, কিন্তু তিনি আর উঠে দাঁড়াতে পারেননি। কোমরে প্রচন্ড ব্যথা পেয়েছেন। বয়স্ক মানুষ তো, সামান্য পড়ে যাওয়াতেই বড় দুর্ঘটনা হলো। শ্বশুরকে ইমার্জেন্সি নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে। জরুরি বিভাগের ডাক্তার দেখেই বলেছেন কোমর ভেঙে গেছে আমার শ্বশুরের। খুব বড় মাপের অ্যাক্সিডেন্ট হয়েছে। অপারেশন করার পরও বিছানা সজ্জা হয়ে থাকতে পারেন সারা জীবন। এদিকে আমিও কিছুটা ব্যথা পেয়েছি পায়ে। বউ ভাতের শাড়িটাও ছিঁড়ে গেছে নিচের পায়ের দিক থেকে। বাড়ির মহিলারা কেউ এখনো হসপিটালে যায়নি। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে আমাকে ডিভোর্স দেওয়া হবে। আমার হাজবেন্ড যদিও হসপিটালে শ্বশুরের সাথে। বাড়িতে আমার শাশুড়ি ননদরা মিলে ডিসিশন ফাইনাল করে নিয়েছে যে আজকে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিবেন। ডিভোর্স লেটারও পাঠিয়ে দেবেন কিছুদিনের মধ্যেই। আজকের ঘটনাটা কিন্তু আমার ইচ্ছেতে ঘটেনি, একদম অনিচ্ছাকৃত ভুল। আমার ননদ তো আমায় ধরে রেখেছিলেন। যদি একটু শক্ত করে ধরতো তাহলে হয়তো আমি আব্বার গায়ে পড়তাম না, এভাবে অ্যাক্সিডেন্টও হতো না। এখন তো সব দোষই আমার। এদিকে আমার বাবার বাড়ি থেকে মেহমান এসেছে অ্যাক্সিডেন্টের আগেই। বাবা আম্মা বোঝানোর চেষ্টা করছে আমার শাশুড়িকে, কিন্তু তারা কোনোভাবেই আমাকে মেনে নেবে না। আমি নাকি অপয়া অলক্ষী। আমার আব্বা কোমর ভাঙার কথা শুনে তখনই হাত জোর করে অনুরোধ করেছিলেন আমার শাশুড়িকে, বিয়ান সাহেবা, বিয়ের সকল চিকিৎসার খরচ আমি দিমু, আপনি আমার মাইয়ার সংসারটাকে নষ্ট করিলেন না। এই মুহূর্তে আপনার মেয়ে নিয়ে আপনি বাড়িতে ফিরে যাবেন। যে বাড়িতে আসতে না আসতে শ্বশুরকে অকেজ করে দিতে পারে, ওই রকম মেয়ে আমার সংসারে রাখবো না। আমার বড় ননদ জবাব দিলেন। আমার হাজবেন্ড একমাত্র ছেলে শ্বশুর শাশুড়ির। গতকাল শ্বশুর বাড়িতে এসে আজ অবধি যা বুঝেছি, হাজবেন্ড খুব মা ভক্ত। বাসরাতে ওনার মা সম্পর্কে আমাকে অনেক কিছু বলেছে। তার মাকে কখনো কষ্ট না দেওয়ার অনুরোধ করেছে। অবশ্য আমার সাথেও বেশ ভালো ব্যবহার করেছে আমার হাজবেন্ড। যথেষ্ট আন্তরিক ছিল সেই বিয়ের সময়টা থেকেই। তখন মনে হয়নি উনি আমাকে কোনো কষ্ট দিয়ে কথা দিবেন। অথচ আজ একটা কথা বললেন না আমার হয়ে। এইটুকু তো বলতে পারতেন যে আমি ইচ্ছে করে ফেলে দেইনি। তিনি শুধু বাবাকে নিয়ে চলে গেছেন হসপিটালে, একবারও আমার মুখের দিকেও ফিরে তাকাননি। অথচ গত রাতে কত রোমান্টিক কথা বলেছেন, মনে হচ্ছিল ভীষণ সুখে থাকবো আমি। তার কথা শুনেই মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। এমনকি আমার উপরে সামান্য একটু বিরক্ত হতে দেখিনি এই একদিনে। সেও আজ কথা বলল না আমার সাথে। একবার তো বলতে পারতো এটা আমার ইচ্ছাকৃত ভুল নয়, কিন্তু উনি বলেননি, টু শব্দ করেননি। শুনলাম শাশুড়ি কথা বলছেন ছেলের সাথে। শাশুড়ির সিদ্ধান্ত শিরোধার্য, আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে তারপরে তিনি যাবেন হসপিটালে। তা না হলে অসুস্থ স্বামীকে দেখতে আমার কথা মনে পড়বে। আমাকে ঘরে রেখে কোনোভাবে তিনি যাবেন না হসপিটালে স্বামীর কাছে। আমি নাকি তার সবচেয়ে বড় শত্রু। ননদরাও কেউ যায়নি হাসপাতালে, এমনকি আমার ফুপু শাশুড়িও যায়নি ভাইয়ের সাথে। তিনিও এদের সাথে হাত মিলিয়েছেন আমাকে ডিভোর্স দিয়ে বের করে দিতে হবে। তার ভাই যদি অকেজ হয়ে যায়, তিনি নিজেও নাকি আমাকে সহ্য করতে পারবেন না। আমি এখনো শ্বশুর বাড়িতেই আছি। আব্বা বেরিয়ে গিয়েছিলেন, স্থানীয় চেয়ারম্যানকে নিয়ে ফিরে এসেছেন আমাদের সম্পর্কের ফয়সালা করার জন্য। শ্বশুরের ফ্যামিলির দায়িত্বশীল পুরুষরা সব হসপিটালে। আমার শাশুড়ি বসেছেন চেয়ারম্যানের সাথে, আমার আব্বা আম্মাও আছেন। এখনই আমার বিচার হবে। আমার বিচার শুরু হলো। চেয়ারম্যান সাহেব সমস্ত ঘটনা শুনলেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তিনি আমার ডিভোর্সের সিদ্ধান্তের বিরুদ্ধে। কিন্তু আমার ডিভোর্স না হলে শাশুড়ি থাকবেনই না এই ঘরে, হসপিটালেও যাবেন না।
আমার মতো অলৌকিককে ঘরে রেখে সে কোনো কাজই করবেন না। প্রয়োজনে তিনি সংসার ছেড়ে চলে যাবেন, তবুও আমার মতো অপয়া অলৌকিককে সংসারে রাখবেন না। অবশেষে তার সিদ্ধান্ত চূড়ান্ত হলো। বিচারের শেষে রায় দেওয়া হলো আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হবে, সেখানে ডিভোর্স লেটার পাঠানো হবে। আব্বা আম্মা অনেক চেষ্টা করেও আমাকে শ্বশুর বাড়ি রাখতে পারলেন না। আমাকে নিয়ে ফিরে এলেন বাবার বাড়িতে। একদিন করে কেটে গেল 1 সপ্তাহ। শ্বশুর বাড়ি থেকে কেউ আমার খোঁজ নেয়নি, এমনকি আমার স্বামীও না। সপ্তাহখানেক পর এক সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে উঠছি, এর মধ্যে কলিং বেল বাজলো। আমি উঠে দরজা খুললাম, তাকিয়ে দেখে আমার হাজবেন্ড দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি ভেতরে আসার অনুরোধ করলাম, ও ভেতরে এসেছেন। এসে আমার আব্বার খোঁজ করলেন। আব্বা ছিলেন মসজিদে। হাজবেন্ড আমাকে বলল, তোমার আব্বাকে খবর দাও তো, বেশিক্ষণ থাকতে পারবো না। আমি মসজিদে পাঠিয়ে দিলাম একজনকে, সে আব্বাকে ডেকে নিয়ে এলো। ও আমার আব্বার সাথে কিছুক্ষণ কথা বলল। কথার সারাংশ ছিল যে কিছু টাকা দেবেন আব্বার হাতে, ওই টাকাটা আব্বার হাত থেকে নেওয়ার সময় ছবি তুলে এবং ভিডিও করে নিয়ে যাবেন। সবাইকে বলবে যে আমার আব্বার টাকায় শ্বশুরের চিকিৎসা হচ্ছে। ওর কথা কানে শুনে আমতা আমতা করলেন আব্বা। টাকাটা না দিয়েও টাকা দেওয়ার অভিনয় করাটা অশোভন, কিন্তু বেচারা আব্বাকে বোঝালেন এমনটা না করলে আমাকে আর শ্বশুর বাড়িতে ফেরত নেওয়া সম্ভব নয়। আমার শ্বশুরের চিকিৎসার টাকা আমার আব্বাই দিয়েছে, এমনটা দেখালে নাকি সবাই কুল হয়ে যাবে। সব ভেবে আব্বাও রাজি হলেন। 3 দিন পর লাখ 2 টাকা নিয়ে হাজির হলো আমার হাজবেন্ড। আমার আব্বার হাত থেকে টাকা নেওয়ার ভিডিও করে নিয়ে গিয়েছিল। ও বুক ফুলিয়ে বলে আমার শ্বশুরের টাকা চিকিৎসা হয়েছে, বিপদের দিনে তিনি আমাকে সাহায্য করেছেন। তার মেয়েকে ডিভোর্স দিয়ে আমি তাকে বিপদে ফেলতে পারি না। আল্লাহর ইশারায় আমার শ্বশুর আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। লাঠিতে ভর দিয়ে হাঁটতে হয় তাকে, তবুও বিছানা সজ্জা তো হয়নি। টাকাটা আমাদের বাড়ি থেকে গিয়েছে শুনে সবাই একটু নরম হলো। 2 মাস পরের ঘটনা। আজ আমার হাজবেন্ড আবার আমাকে নিতে এসেছেন। এর মধ্যে ফোনে কথা হয়েছে আমাদের। আজ একদম বরবেশে পাঞ্জাবি পরে সেজেগুজে এসেছে আমাকে নিতে। শুধু একা আসেনি, আমার শাশুড়ি ননদদেরকেও জোর করে ধরে নিয়ে এসেছে, যেমন ভবিষ্যতে কিছু না বলতে পারে। আমার হাজবেন্ড রুমে এসে আমাকে বলল, এই একটু জড়িয়ে ধরো তো। আমি জবাব দিলাম, কেন? তোমার স্বামীর ইচ্ছেতে আমাকে চলতে হবে কেন? স্বামীর সাথে আবার শ্বশুর বাড়ি ফিরে যাচ্ছে যে? ও আচ্ছা। এর মধ্যে নিজেও এসে আমাকে জড়িয়ে ধরলো। তারপর ফিসফিস করে বলল, তোমার জন্য মনটা অনেক কেড়েছে। আমি এক ধাক্কায় সরিয়ে দিয়ে বললাম, দেখেছি তো বউ ভাতের দিনে, একটু প্রতিবাদ করো নাই। আমার হাজবেন্ড শান্ত কণ্ঠে জবাব দিল, শোনো, ওই সময় আমি তোমার পক্ষে গেলে পরিস্থিতিতে আমার বিপক্ষে চলে যেত। আমি সবার সাথে সাই দিয়ে তোমাকে আবার ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছি। যদি তোমার প্রতি প্রতিবাদ করতাম তাহলে হয়তো আজ আমার ফ্যামিলির কেউই আমার কথা শুনতো না। ও আচ্ছা, চলো বাসর করি এখন? হ্যাঁ, যাও দূরে যাও, সময় হিসাব নেই, আসছি বাসর করতে। তোমার স্বামীর ইচ্ছে সবসময় বউয়ের হৃদয়ের কাছে থাকবে। আসলাম নতুন সংসারে। পরিবারের সকলে আমাকে পছন্দ না হলেও কিছু বলার সাহস পাচ্ছে না। শাশুড়ি তো কোনো মতে জোর জবরদস্তির শিকার হয়ে আমাকে বরণ করলো। তার মুখটা দেখে মনে হচ্ছিল পচা গোবর তার মুখের সামনে রাখা হয়েছে। সকলের মনোমালিন্য তাকে পায়ে ঠেলে শ্বশুর বাড়িতে আমার পদাচরণ হলো। বাড়ির চৌকাঠে পা রাখতে প্রতিজ্ঞা করলাম সবার মন একদিন না একদিন জয় করে ছাড়বো। বাসর ঘরে বসে আছি আমি, ভীষণ অস্থিরতা কাজ করছে মনের মাঝে। তবে প্রথম দিন এর চেয়ে বেশি অস্থির ছিলাম, কিন্তু সেদিন তো আর বাসরটা হলো না। সংসারটায় ভাঙতে বসেছিল তার আবার। এর মাঝে ঘরে প্রবেশ করলেন আমার স্বামী। লোকটার প্রতি ভীষণ অভিমান আমার। সেদিন কেন উনি কোনো প্রতিবাদ করলেন না? আমিও মুখ গুটিয়েই বসে রইলাম, কিন্তু ওনার হয়তো তার সহ্য হলো না। ঝড়ের বেগে এসে ঠেসে ধরলেন আমাকে বিছানার সাথে। আমিও ভরতে গেলাম, সাথে কিছুটা ভয়ও পেলাম। উনি আমার কপালে গালে গলায় অনবরত ছোট ছুঁয়ে দিতে লাগলেন আর বলতে থাকলেন, সরি বউ পাখি, আই এম রিয়েলি সরি। আরে করছেনটা কি? আগে বলো, আমাকে ক্ষমা করেছ? আমি মুখ ঘুরিয়ে নিলাম। কি ভেবেছেনটা কি উনি? আমাকে এইভাবে ঝাঁপিয়ে ধরে চুমু খেলে আমি ওনাকে ক্ষমা করে দেব? কখনো না। আমাকে এবার সুরসুরি দিতে লাগলেন। আমি জোরে জোরে হেসে ফেললাম আর রাগ ধরে রাখতে পারলাম না। ওনাকে ঝাঁপে ধরে অভিযোগের সুরে বললাম, আপনি জানেন, সবাই যখন ডিভোর্সের কথা বলল আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। আমি আপনার মায়াতে আবদ্ধ হয়ে গিয়েছি, আপনাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। আপনার ছায়ায় থাকতাম কিভাবে? আমি তো ভেবেছিলাম এই জন্মে আর আপনাকে পাওয়া হবে না, কিন্তু ভাগ্যের লীলা খেলায় আপনাকে আমি আবারও আমার কাছে পেলাম।
তাহলে এবার আমাকে তোমার মধু খেতে দাও। কত কসরত করে সবাইকে মানিয়ে তোমায় এবারই নিয়ে এলাম, কত এনার্জি লস হয়েছে আমার, এবার সবটা পুষিয়ে দাও। আমার লজ্জায় গাল লাল হয়ে গেল। আমি ওনার বাহুতে থাপ্পড় মেরে বললাম, যা দুষ্টু। দুষ্টুমি তো কিছুই করলাম না জান, এবার বোঝাবো দুষ্টুমি কাকে বলে। বলে উনি আমার ঠোঁট জোড়া দখল করে নিলেন। আমিও তার সাথে সায় জানাতেই উনি আরো পাগলামি করতে লাগলেন। ততক্ষণে জাঙ্কুকের হাত দিয়ে স্পর্শকাতর স্থানগুলোতে পৌঁছে গেছে। তে এবার নিঃশ্বাস আটকে আসছে। সে জাঙ্কুকে ধাক্কা দেয়। জাঙ্কুক এবার লিপ কিস বন্ধ করে। তের বুকের শাড়ির আঁচল সরিয়ে তের ব্লাউজের ওপর দিয়েই জাঙ্কুকের শক্ত হাতের বিচারণ চলতে থাকে। আহ জাঙ্কুক, লাগছে। ও তে, তুমি কি মানুষ নাকি তুলোর বস্তা বলো তো? তোমার সবকিছু এত নরম কেন চান? উফ, এটা তো আরো নরম, মনে হচ্ছে কামড়ে খেয়ে ফেলি। বলেই তেকে লজ্জায় আরো শিখরে পৌঁছে নিয়ে গেল জাঙ্কুক। তের বক্ষ ভাজে মুখ ডুবিয়ে দিল। তে এবার জাঙ্কুকের চুল আঁকড়ে ধরলো। জাঙ্কুক তের বুকের এক পাশে মুখে কার্যকলাপ চালাতে লাগলো, আর এক পাশে হাতের কার্যকলাপ চালাতে লাগলো। তের এবার যায় যায় অবস্থা। কিছুক্ষণ পর জাঙ্কুক তেকে নিয়ে ভেসে যেতে লাগলো সুখের ভেলায়, সুখের নগরীতে, যেখানে তারা দুজন ব্যতীত আর কারোর পদাচরণ নেই। প্রায় 4 ঘন্টা সুখ বিলাসের পর জাঙ্কুক তেকে বুকে জড়িয়ে বলল, আজকের জন্মদিনটা আমি স্মৃতির পাতায় খোদাই করে রাখবো। এটা ছিল আমার জীবনের সেরা জন্মদিন। কি, আজ আপনার জন্মদিন ছিল? তাহলে আমার বললেন না কেন? এই যে এখন বললাম, আর এটা সারপ্রাইজ ছিল তোমার জন্য। আগে বললে কি হতো? আমি তো কোনো গিফটই দিলাম না আপনাকে। তুমি আমার জন্মদিনের সেরা গিফটে, তবে যদি বেশি গিফট দিতে চাও তাহলে আরেক রাউন্ড হয়ে যাক। অসভ্য লোক, আমি আর পারবো না, আপনাকে কোনো গিফট দেব না আমি। এটা আমাকে আগে না জানানোর শাস্তি। আমি তো গিফট আগেই নিয়ে নিয়েছি, অন্তত উইশটা করো। তে এবার জেকের গালে হাত রেখে তার চোখে চোখ রেখে বলল, হ্যাপি বার্থডে জামাইজান, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। জাঙ্কুক তের ঠোঁটে একটা কিস করে তেকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ মাই বউ পাখি, তুমি আমার জন্মদিনের সেরা গিফট।